আলাইকুম দর্শক, শেখ হাসিনা ক্ষমতায় আরোহণের পরে যে 15 বছর ক্ষমতায় ছিলেন, তার প্রথমবার যখন ক্ষমতায় আরোহণ করলেন, করার 1 মাসে 19 দিন 20 দিন 1 মাসের ভিতর বিডিআর হত্যাকাণ্ড হয়েছিল। যদিও এটাকে আওয়ামী লীগ এবং সরকার প্রচার করেছিল বিডিআর বিদ্রোহ, আসলে কিন্তু এটা বিডিআর বিদ্রোহ ছিল না, যেটা তদন্ত এখন করতে চাচ্ছে, কিন্তু ভারত চরমভাবে বাধাগ্রস্ত করছে। ভারত চাচ্ছে না এই বিডিআর হত্যাকাণ্ডের বিচার হোক, কারণ এটা হলে ভারত ফেঁসে যাবে এবং ভারত ইনভলভ এই হত্যাকাণ্ডের সাথে। 56 জন আর্মি অফিসার মেরে ফেলা হয়েছে দেখে দেখে, চৌকস সেনাবাহিনীর অফিসার। এটা কেন মেরেছে? বাংলাদেশ সেনাবাহিনীকে মেরুদণ্ড ভেঙে দেওয়ার জন্য, দুর্বল করে দেওয়ার জন্য, যাতে ভারত এই দেশে পুরোপুরি খবরদারি করতে পারে, এই দেশকে অঙ্গরাজ্য হিসেবে চালাতে পারে। এবং হাসিনা ছিল ভারতের একটা সেবাদাসী, একটা পুতুল। হাসিনা সরকার ছিল ভারতের পুতুল সরকার, এটা একটা সেবাদাসী ছাড়া আর কিছু ছিল না। অনেক কিছু দেশ বিরোধী অনেক কর্মকাণ্ড করে গেছে এই ডিকটেটর, এই ফ্যাসিস্ট হাসিনা। বিডিআর হত্যাকাণ্ডের এই বিচারটা হতে দেয় নাই, তখন এটাকে অন্যভাবে প্রভাবিত করেছে, মূল বিচারটা সম্পন্ন হতে দেয় নাই। এখন ডক্টর ইউনূস সাহেব এটাকে নিয়ে চালু করতে চেয়েছে, কিন্তু অনেক বাধা এখনো। আমি জানি না এটা আদৌ কি বিচারটা হবে কি হবে না, কারণ এখানে যারা হত্যাকাণ্ড করেছে, হত্যাকাণ্ডের পরপরই শোনা গেছে 2 মাইক্রো করে অনেকগুলো লোক, এগুলো বাংলাদেশের লোক ছিল না, এগুলো হিন্দিতে কথাবার্তা বলছে সম্ভব। এগুলো বেরিয়ে নাকি তখনকার স্বরাষ্ট্রমন্ত্রী ব্যারিস্টার সাহারা খাতুনের হোটেলে গিয়ে আশ্রয় নিয়েছে, ওইখান থেকে ডাইরেক্ট চলে গেছে এয়ারপোর্ট হয়ে ডাইরেক্ট ইন্ডিয়াতে যায়, অন্য দেশ হয়ে ঘুরে তারপর ইন্ডিয়া গেছে, এরকম শোনা যায়। আমরা চোখে দেখিনি, কিন্তু এটা শোনা কথা। এখানের সাথে হত্যাকাণ্ডের সাথে জড়িত বেগম স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন, শেখ হাসিনা, সাহারা খাতুন, তাপস, জাহাঙ্গীর কবির নানক এবং আরও অনেকে জড়িত এটার সাথে। এবং ব্যারিস্টার তাপসের বাসায় নাকি রয়ের সাথে মিটিং হতো, ভারতের লোকদের সাথে এই হত্যাকাণ্ড নিয়ে মিটিং হতো, হত্যাকাণ্ড হওয়ার পরে। যা হোক, এখন এরপরে শেখ হাসিনা হত্যাকাণ্ড করেছে হেফাজতের অনেক হুজুরদেরকে, হেফাজত ইসলামের অনেক মাদ্রাসার ছাত্রদেরকে মেরে গুম করে ফেলা হয়েছে বলে শোনা যায়। এটা কোনো বিচার হয়নি অনেক। তো এরপরে হত্যাকাণ্ড করেছে 2024 সালে, গত বছর জুলাই আগস্টে ছাত্র আন্দোলনে 1400 মানুষ, যেটা জাতিসংঘের মানবাধিকার কমিশনের রিপোর্ট অনুযায়ী 1400 ছাত্রদেরকে হত্যাকাণ্ড করেছে। তার মধ্যে সামান্য কিছু সিভিল ছিল, আর 130 জনের মতো শিশু ছিল। শিশুদেরকেও রেহাই দেয়নি এই ফ্যাসিস্ট হত্যাকাণ্ডের জন্য। তো আমার ভিডিওতে আপনারা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা প্রেস করবেন। আবার বলছি, আমার ভিডিওটা লাইক করবেন, শেয়ার করবেন, বেল আইকনটা প্রেস করবেন, সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করতে ভুলবেন না। অনেক কষ্ট করে এই ভিডিওগুলো আপনাদের তথ্য উপাত্ত জোগাড় করে ভিডিওগুলো আপনাদের জন্য করি। আপনারাই আমাদের শক্তি। যদি একটু সাবস্ক্রাইব করেন এবং শেয়ার করে দেন, লাইক করেন, বেল আইকনটা প্রেস করেন, আমাদের জন্য খুব ভালো হয়। যাক, এখন প্রসঙ্গে আসি। তো এই সরকার হেলিকপ্টার দিয়ে পর্যন্ত ছাত্রদের উপর গোলাবর্ষণ করেছে, গুলিবর্ষণ করেছে, এটা আমরা দেখছি। তারপর অনেক হত্যাকাণ্ড এই ছাত্রদেরকে, এটা আমার কথা না, জাতিসংঘের রিপোর্টে আছে। তো এই শেখ হাসিনার বিরুদ্ধে হত্যাকাণ্ডের জন্য 200-র উপর মামলা আছে, হত্যাকাণ্ডের মামলা আছে নাকি 150-র উপর। এটা এখন এই কোর্টে শেখ হাসিনাকে অপরাধী হিসেবে নিয়ে আসার জন্য, কোর্টে হাজির করার জন্য আদেশ দিয়েছে সরকারকে। সরকার সেই মোতাবেক 2-2বার অফিসিয়ালি চিঠি পাঠিয়েছে হাসিনার কাছে, অফিসিয়ালি 2-2বার হাসিনার কাছে চিঠি পাঠিয়েছে, কিন্তু 2-2বার সরকার মোদির কাছে চিঠি পাঠিয়েছে। 2-2বার সরকার, আবার বলছে 2-2বার সরকার মোদির কাছে চিঠি পাঠিয়েছে। মোদি এগুলো কোনো রেসপন্স করেনি, অশিক্ষিত মূর্খ চাওয়ালা, রেসপন্স করেনি। সেই মোদি হচ্ছে একটা কট্টর হিন্দুত্ববাদী, চরম মুসলিম বিদ্বেষী, এবং মুসলমানদেরকে দেখে দেখে হত্যা করছে। গুজরাটে কসাই হিসেবে খ্যাত। এটা ইন্ডিয়ার কথা, আমাদের কথা না। আমরা কি এটা জানি নাকি? ইন্ডিয়ার থেকে আমরা জানি গুজরাটে কমপক্ষে 1000 মুসলমান হত্যার সাথে জড়িত। ওই সময় সেই মুখ্যমন্ত্রী ছিল গুজরাটের, তার ভিসা, তার ছিল, স্যাংশন ছিল আমেরিকাতে, আমেরিকা যেতে পারতো না। যখন সেই প্রধানমন্ত্রী হয়েছে ভারতের, তখন আমেরিকার স্যাংশনটা উঠিয়ে নিয়েছে। এই মোদি এই চরম
মুসলিম বিদ্বেষী চরম এই বাংলাদেশের মানুষ মুসলিম বিরোধী। এমন হাসিনা পরবর্তী এমন কোনো ক্ষতি করছে না মোদি, এমন কোনো কাজ করছে না যাতে বাংলাদেশ হয়। প্রত্যেকটা পদে পদে বাংলাদেশকে বিপদে ফেলতে চেষ্টা করছে, কিন্তু নিজেই বিপদে পড়ছে। এখন তার বিরুদ্ধে জনগণ লেগে গেছে। ভারতীয় হিন্দুরা বুঝতে পেরেছে এই হিন্দুত্ববাদী ধর্মীয় জিগির দেখে এই ক্ষমতায় আসতে চায়, এগুলা তারা বুঝে ফেলেছে। ডক্টর মোহাম্মদ ইউনূস 5টা কঠিন অভিযোগ নিয়ে জাতিসংঘে গত 3-4 দিন আগে গিয়ে যে ভাষণটা দিয়েছেন ওইখানে উল্লেখ করেছেন এবং ভারতকে হুঁশিয়ার করেছেন এবং বিশ্বমঞ্চে এই অভিযোগগুলো তুলে ধরেছেন। বিশেষ তাবৎ নেতারা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে দেখা করার জন্য লাইন ধরে আছেন এবং তারা বলেছেন যে আপনি দেশটাকে উদ্ধার করছেন এবং আপনার সাথে আমরা আছি, আপনাকে আমরা সাহায্য সহযোগিতা করব। যেখানে উনি ট্রাম্পের সাথে দেখা হয়েছে এবং ট্রাম্পকে আমন্ত্রণ জানিয়েছেন বাংলা সফরের জন্য। এটাকে যারা ডক্টর ইউনূস বিরোধী তারা বলে এগুলি সাজানো নাটক, ছবিগুলো নাকি ফেক ছবি। ওরা ওইটা বলতে যাবে, কার কিছু আসে যায় না। ডক্টর ইউনূস নিজের কাজগুলো করেই যাচ্ছেন এবং ওনার মতো এত বিশ্বব্যাপী এত পরিচিত কোনো বাংলাদেশি আর নয়। থাকলে আপনারা আমাকে দেখে। আসসালামু আলাইকুম। আমার ভিডিওটা আপনারা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। সালের 25 ও 26 ফেব্রুয়ারি বিডিআর সদর দপ্তরে বিদ্রোহের ঘটনায় 57 সেনা কর্মকর্তা সহ মোট 74 জন নিহত হন। ভয়াবহ এই হত্যাকাণ্ডের পর 1 মার্চ সেনাকুঞ্জে সেনা কর্মকর্তাদের সামনে উপস্থিত হন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেনা কর্মকর্তাদের মধ্যে সেদিন ছিল তীব্র ক্ষোভ। সম্প্রতি অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল আমিন এক সাক্ষাৎকারে সেই দিনের অজানা অনেক তথ্যই তুলে ধরেন। লেফটেন্যান্ট জেনারেল আমিন জানান, সেদিন সেনাকুঞ্জে উপস্থিত ছিলেন 1000 থেকে 1500 সেনা কর্মকর্তা। তাদের প্রত্যেকেই কমান্ডো প্রশিক্ষণপ্রাপ্ত। বিদ্রোহের ঘটনায় এত বড় প্রাণহানিতে তারা শোকাহত ও ক্ষুব্ধ ছিলেন। উত্তেজিত এই কর্মকর্তাদের সামাল দেয়া ছিল অত্যন্ত কঠিন। তিনি বলেন, সেনাকুঞ্জে সাহারা খাতুন এবং ফারুক খান আসতে চাইলে তাদের প্রবেশের অনুমতি দেয়া হয়নি। শুধু কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরীকে অফিসাররা উপস্থিত থাকতে দেন। সেনাপ্রধান এবং কয়েকজন জেনারেল ছাড়া আর কোনো সিভিলিয়ান সে সময় সেখানে ছিলেন না। শেখ হাসিনা বক্তব্য শুরু করার কিছুক্ষণ পরই উত্তেজিত অফিসাররা চেয়ার ও জুতা ছুঁড়ে মারতে থাকেন। এসএসএফ সদস্যরা শেখ হাসিনাকে ঘিরে ফেলে নিরাপদে সরিয়ে নেওয়ার চেষ্টা করেন। পরিস্থিতি এতটাই উত্তপ্ত ছিল যে কোনো মুহূর্তে বড় ধরনের অঘটন ঘটে যেতে পারত। লেফটেন্যান্ট জেনারেল আমিন জানান, সেনাপ্রধান সে সময় আমাদের বলেন, জেনারেলরা তোমরা টেক ওভার করো। আমরা কয়েকজন জেনারেল গিয়ে সেনা কর্মকর্তাদের শান্ত করার চেষ্টা করি। 2 দফায় তাদের সঙ্গে কথা বলার পর অবশেষে পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আসে। তিনি আরো বলেন, সেদিন আল্লাহর রহমতে বড় কোনো অঘটন ঘটেনি। পরদিন নিহত সেনা কর্মকর্তাদের জানাজা সম্পন্ন হয়। তবে বিদ্রোহ দমনে সেনাবাহিনীর অংশগ্রহণের অনুমতি পেলে পরিস্থিতি অনেক দ্রুত নিয়ন্ত্রণে আনা যেত। বিদ্রোহের সময় সেনাবাহিনীকে দায়িত্ব দিলে 1 ঘন্টার বেশি সময় লাগতো না বলে মন্তব্য করেন জেনারেল এরশাদ। লেফটেন্যান্ট জেনারেল আমিনও তার সঙ্গে একমত পোষণ করেন। তিনি বলেন, সেদিনের ঘটনাগুলো অত্যন্ত স্পর্শকাতর ছিল। ইতিহাসে এই মুহূর্তের সঠিক বর্ণনা থাকা প্রয়োজন, যেন ভবিষ্যৎ প্রজন্ম সঠিক শিক্ষা নিতে পারে। বিডিআর বিদ্রোহের পর সেনাকুঞ্জের উত্তাল মুহূর্ত ইতিহাসের এক গুরুত্বপূর্ণ অধ্যায়। শেখ হাসিনার প্রতি সেনা কর্মকর্তাদের প্রতিক্রিয়া এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে জেনারেলদের ভূমিকা ছিল অত্যন্ত তাৎপর্যপূর্ণ। আমার চ্যানেলটা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা প্রেস করবেন।